প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গা উৎসব। যুক্তরাষ্ট্রে 9 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। এবং সরকার যথেষ্ট আন্তরিক, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই, জানালেন তারেক রহমানের উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। অশ্রুসিক্ত চোখে দেবীকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য ভক্তবৃন্দদের অপেক্ষা করতে হবে আরও একটি বছর। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা, মিষ্টি মুখ আর ঢাকের তালে নাচ গান। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে মর্ত থেকে আজ কৈলাস ফিরে যাবেন দেবী দুর্গা। ভক্ত হৃদয়ে তাই বেদনার সুর। তবে আসছে বছর আবার দেবী দর্শনের আশায় কষ্ট ভুলে হাসি মুখে দশভুজাকে বিদায় জানানোর সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। মঙ্গল কামনায় একে অপরকে রাঙান সিঁদুরের লালিমায়। সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে রঞ্জিত করা হয় দেবীর চরণ। দেবীর সামনে ঢাক আর কাসরের ধ্বনিতে ধুনছি হাতে নৃত্যে মেতে ওঠেন ভক্তরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে করা হয় সকল মানুষের শান্তি কামনা। ভক্তদের প্রত্যাশা, ধরণীতে সম্প্রীতি ফিরিয়ে আনুক দেবী মহামায়া। বিদায় জানানো তো আসলে কষ্টকর, কিন্তু তাও জানাতে হবে, যেহেতু নিয়মের মধ্যেই পড়ে। তা হাসি মুখে বিদায় জানানোটাই। সবার জন্য শান্তি কামনা করব, আমাদের বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করব, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেবী দুর্গার কাছে এটাই প্রত্যাশা যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মঙ্গল হয় সবার। শারদীয় দুর্গা পূজা। Oh, this is first time to hear and then to feel this event, so I'm so excited. কৈলাস থেকে সপরিবারে বাপের বাড়ির যাত্রা শেষ করবেন দেবী দুর্গা। সর্বভূতে বিরাজমান দেবী ভক্তদের দান করবেন শান্তি, নিয়ে যাবেন অশুভ শক্তি। এ প্রত্যাশায় বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হলো এই বছরের শারদীয় দুর্গা উৎসব। 5 দিনের আনন্দঘন উৎসব শেষে আজ শেষ হলো শারদীয় দুর্গা উৎসব। দেবী দুর্গাকে বিদায় জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অপেক্ষা করতে হবে আরও একটি বছরের জন্য। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে 9 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9:10 নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন, ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। এছাড়া তার সঙ্গে বিশ্বের 11টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। সকালে জাতিসংঘ সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। হুমায়ুন কবির বলেন, নিউ ইয়র্কের বিমানবন্দরে আওয়ামী লীগের উগ্র আচরণই প্রমাণ করে তারা একটি সন্ত্রাসী দল। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি বিশ্ব দরবারে কলঙ্কিত হয়েছে। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, প্রধান উপদেষ্টার সামনে আগামী নির্বাচন কঠিন অগ্নিপরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশপাশে অনেক লোক রয়েছে। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে উল্লেখ করে ফারুক আরও বলেন, মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিন করে। বাংলায় কথা বললে বাংলাদেশি। দেশের জনতার যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়েও আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। আগামী 48 ঘন্টায় সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কা করেছে সংস্থাটি। আজ আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী 48 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আজকে শেষ রাত নাগাদ এটা গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমান এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি হবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নারায়ণগঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হন 2 জন। ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, একটি ট্রাক বিকল আরেকটি ট্রাককে টেনে নেয়ার সময় কাঁচপুর সেতুর উপর ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে রাকিব হোসেন ও সাগর মিয়া নামের 2 চালক নিহত হন। এছাড়া পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকালে ঈশ্বরদী পাবনা মহাসড়কের হারুখালী মাঠ এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1 জন। অন্যদিকে দুপুরে ঈশ্বরদী, লালপুর, বাঘা বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গোপালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দিব্য কুমার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় প্রায় 1000 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল গুইমারা থানায় 2টি এবং খাগড়াছড়ি সদর থানায় 1টি মামলা করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, 144 ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় 600 থেকে 700 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক শাহরিয়ার। অপরদিকে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, গুইমারায় প্রশাসনের জারি করা 144 ধারা ভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় 2 থেকে 250 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করে পুলিশ। এর আগে খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে জম্মু ছাত্র জনতার ডাকা অবরোধের সময় প্রশাসনের জারি করা 144 ধারা ভঙ্গ, অগ্নিসংযোগ, দাঙ্গা ও হত্যার ঘটনা ঘটে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ও কলসকাঠি ইউনিয়নের সংযোগ সড়ক ও 2টি সেতু নির্মাণ কাজ 1 বছর মেয়াদে শেষ করার কথা ছিল। তবে কয়েক বছর পার হলেও শেষ হয়নি কাজ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন 2 ইউনিয়নের বাসিন্দারা। বরিশালের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে।
বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের হীরাধার গ্রাম হয়ে পার্শ্ববর্তী কলসকাঠি ইউনিয়নের সঙ্গে সংযোগ স্থাপন করেছে উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়ক। সড়কটির সংস্কার ও দুটি সেতু নির্মাণের জন্য ১,৪৪,৯৬,০০০ টাকার প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। সংস্কার ও নির্মাণ কাজ ২০২২ সালের ২৮ জুলাই থেকে ২০২৩ সালের ২৭ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা ছিল। তবে সেই কাজ এখনও শেষ না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। স্কুলে পোলাপান যাইতে পারতে আসে না, এবং রোগী নিয়ে কেউ যে যাইবে মেডিকেলে তাও যাইতে পারতে আসে না, তা দুর্ভোগে ফালাই রাখছে ৫-৬ বছর তামাই। আমরা এখন কোনো বাজে যাইতে পারি না, এই যা সাক্ষাৎ যে যাই হোক প্রতিদিন ২-৪ জন পানিতে পড়ে যায়। পানি আনতে পারি না, পানি আনতে কষ্ট করে পড়ে যায়, হাঁকায় গনে পানি। 2 বাচ্চা পালা পানি এনা পড়ে গেছে। আমার বাচ্চা স্কুলে যাওয়ার সময় আমি স্কুলে যাই না বাচ্চা নিয়ে। ৬ থেকে ৭ বছর পর্যন্ত ব্রিজের কাজ চলে, কোনো ব্রিজের কাজ এখন পর্যন্ত শেষ হয় না। আমাদের যাতায়াতের খুবই সমস্যা। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ না করায় কর্তৃপক্ষের মাধ্যমে ঠিকাদারের কাজ বাতিল করা হয়েছে উল্লেখ করে রিটেন্ডারের মাধ্যমে নতুন ঠিকাদার দিয়ে কাজ সম্পন্নের কথা জানিয়েছে উপজেলা LGED। রিসেন্টলি আমাদের বেশ কিছু বন্যায় ওই সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়, তো আমরা রিমেইনিং এস্টিমেটে এটা অন্তর্ভুক্ত করে আমার জানা মতো এখন এটি টেন্ডার পর্যায়ে রিটেন্ডার পর্যায়ে আছে। তো এটি টেন্ডার কমপ্লিট হওয়ার পরে আমরা নতুন করে ঠিকাদার পেলে এই কাজটি বাস্তবায়ন অতি দ্রুত হবে বলে আশা করছি। সড়ক ও সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার মাধ্যমে চলাচলের ভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক। বর্তমানে দেশে প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় পিআর পদ্ধতির কোনো অস্তিত্ব না থাকায় গণতান্ত্রিক ধারাবাহিকতা আজ প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। সিরাজগঞ্জ শহরে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বলেন, পিআর পদ্ধতির অনুপস্থিতিতে জনগণ তাদের ভোটের প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে। দেশের গণতন্ত্রকে কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিতের আহ্বানও জানান মাহমুদুর রহমান মান্না। এ সময় শাপলা প্রতীক নাগরিক ঐক্যকে না দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে দেয়া হলেও নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো মামলায় তারা যাবে না বলেও জানান দলটির সভাপতি। আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে না দেন তাহলে আর কাউকে তো দিতে পারেন না। ওরা এসেছিলেন আমার কাছে, মানে এই দল যারা করেছেন তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতে তাদের অবদানের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি কি বলা যায় দরদি থাকতে চাই। আমি এরকম পর্যন্ত তাদেরকে বলেছিলাম, যদি তোমাদের দিয়ে দেয় এরপরে বড়জোর আমি একটা অঙ্গীকার করতে পারি যে এরা মামলা করবো না, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করতে আমি বলবো যে প্রাপ্য তো আমার, দ্যাট ইজ এ ফ্যাক্ট। এখন এই কথা বলতে আপনি এটা বললে ওরা কি দেবে, আমি তা তো তাদের ব্যাপার। আমি চাই, আমি এখনও মনে করি শাপলা প্রতীক হিসেবে সুন্দর। আমি যে প্রতীক পেয়েছি এটা এখন আমার মাঠে চলে গেছে, কিন্তু প্রতীক হিসাবে ওটা ভালো ছিল। কেউ যদি আমাকে বলে দুটোর মধ্যে চয়েস কোনটা, তা আমি তো শাপলার কথা বলবো, এখনও বলবো চয়েস ভালো। কিন্তু আমি মাঠে নেমে যখন গেছি তখন আমাকে না দিয়ে আর একদম দিকে দেবেন। ইলেকশন কমিশন এটা খুবই বৈষম্যমূলক আচরণ করবে, সেই কথা আমি বলবই। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। শুরুতে অবিকৃত থাকলেও শেষ মুহূর্তে ইন্টারন্যাশনাল লিগ টি-20 নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। গতকাল প্রথমবারের মতো দুবাইয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের নিলামে ডাক পান বাংলাদেশি এই দুই ক্রিকেটার। নিলামের প্রথম ডাকে সাকিব ও তাসকিন কারো প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে অবিকৃত খেলোয়াড়দের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে আবার নিলাম ডাকা হয়। তখন বাংলাদেশি অলরাউন্ডারকে 40,000 মার্কিন ডলারে দলে ভেড়ায় মুকেশ আম্বানির দল MI এমিরেটস। অন্যদিকে সাকিবের দ্বিগুণ দামে তাসকিনকে কিনে নেয় শারজা ওয়ারিয়র্স।
তাসকিনকে পেতে ফ্র্যাঞ্চাইজিকে খরচ করতে হয় $৮০,০০০। আগামী বছরের 10 জানুয়ারি থেকে শুরু হবে ILT20-র চতুর্থ আসর। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে চলতি মাসে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলোত্তি ঘোষিত স্কোয়াডের মাধ্যমে জাতীয় দলে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুটি ম্যাচে বিশ্রামে ছিলেন ভিনিসিয়াস। অন্যদিকে মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় রদ্রিগোকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন ব্রাজিল কোচ। তবে প্রীতি ম্যাচ দিয়ে এই দুই তারকা জাতীয় দলে ফিরলেও নেইমারের অপেক্ষা শেষ হয়নি। ইনজুরিতে ভোগা পোস্টার বয়ের আগামী নভেম্বরে প্রীতি ম্যাচের সূচিতে জাতীয় দলে ফেরাটা এখনও অনিশ্চিত। আগামী 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং 14 অক্টোবর টোকিওতে জাপানের মুখোমুখি হবে সেলেসাওরা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গা উৎসব। যুক্তরাষ্ট্রে 9 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। এবং সরকার যথেষ্ট আন্তরিক, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই, জানালেন তারেক রহমানের উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।